রাতের খাবার রেডি করে টেবিলে পরিবেশন করছিলাম। ছেলের প্লেটে ভাত দিয়ে তরকারি দেওয়ার সময় সে হঠাৎ আমার হাত ধরল। মা, একটা কথা আছে কি? বলো কু। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। আমি ভেবেছি আগামী মাসে আমরা কক্সবাজার যাব। ভালো তো, ঘুরতে যাওয়া হবে কু। আমি স্বাভাবিক ভেবে বললাম। মা, ঘুরতে না, হানিমুন কু। আমার হাত থেকে তরকারির বাটি পড়ে গেল। কি বললি? হানিমুন? নতুন বিবাহিত দম্পতিরা যেমন করে কি সে একদম গুরুগম্ভীর। আমরা বিয়ে করার পর কক্সবাজারে হানিমুন করব কু। আমি চেয়ারে বসে পড়লাম। তুই কি বলছিস? মা, আমি ইতিমধ্যে রিসোর্ট বুক করেছি। একটা সিভিউ রুম, ডাবল বেড। তার গলা রোমাঞ্চ। সমুদ্রের পাশে আমরা একসাথে হাঁটব, প্রেমিক প্রেমিকার মতো গু। আমি তোর মা। আমি চিৎকার করে উঠলাম। মাছেলে হানিমুন করে না গি। আমরা মাছেলে নই, আমরা প্রেমিক প্রেমিকা গু। সে টেবিল থেকে উঠে আমার কাছে এল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। মা, ভাবো তো, সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আমরা একসাথে শুয়ে থাকব। তুমি আমার বুকে মাথা রেখে কি আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি সবকিছুর ব্যবস্থা করেছি, শুধু তোমার হ্যাঁ বলা বাকি। খুব ভাতের গন্ধ পেট থেকে উল্টো দিকে আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুমন দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পিয়া। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন ছিল বৃহস্পতিবার। রাহুল ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছে বিকেলে। আমি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ সে এসে আমার পেছনে দাঁড়াল। মা, আমার সাথে তোমার একটা জরুরি কথা আছে গি। কি কথা? আমি চায়ের কাপে চিনি দিতে দিতে বললাম। মা, তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। তার কথায় আমি হেসে ফেললাম। হ্যাঁ জানি, তুই আমার প্রিয় ছেলে গ। না মা, তুমি বুঝছো না। আমি তোমাকে একজন পুরুষ একজন নারীকে যেভাবে ভালোবাসে সেভাবে ভালোবাসি। চায়ের কাপ আমার হাত থেকে পড়ে গেল। মেঝেতে ছড়িয়ে পড়ল গরম চা। তুই কি বলছিস রাহুল? আমার গলা কাঁপছিল। আমি বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। সে একেবারে শান্ত গলায় বলল। পাগল হয়েছিস? আমি তোর মা ঘু। আমি পেছনে সরে গেলাম। মা আর ছেলের মধ্যে এসব কথা হয় না আগি। কেন হবে না? তুমি তো আমার জৈবিক মা নও। তার কথায় আমার মাথা ঘুরে গেল। মানে? তুমি আমার সৎ মা। বাবা তোমাকে বিয়ে করার পর আমি তোমাকে মা বলে ডাকতে শুরু করেছি। কিন্তু আসলে আমরা কোনো রক্তের সম্পর্কে বাধা নই গি। আমার মনে পড়ল, রাহুল যখন ৫ বছর বয়সী তখন আমি সুমনকে বিয়ে করি। রাহুলের আসল মা মারা গিয়েছিল ক্যান্সারে। আমি তাকে নিজের ছেলের মতো বড় করেছি। সে আমাকে মা বলে ডাকত। আমিও তাকে নিজের সন্তান মনে করতাম। রাহুল, তুই যা বলছিস তা ভুল। আমি তোর মায়ের জায়গা নিয়েছি। তুই আমার ছেলে ঘু। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। না মা, আমি অনেক দিন থেকেই বুঝেছি যে তোমার প্রতি আমার ভালোবাসা একটা মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয়। আমি তোমার রূপ দেখে, তোমার হাসি দেখে মুগ্ধ হই। তোমার স্পর্শে আমার শরীর কাঁপে গি। থামো রাহুল, আর একটা কথাও বলো না গি। আমি কান বন্ধ করে দিলাম। কিন্তু সে আমার হাত ধরে কান থেকে সরিয়ে দিল। মা, আমি জানি তুমি বাবাকে ভালোবাসো না। তোমাদের মধ্যে ভালোবাসা নেই, শুধু একটা সহাবস্থান আছে। তুমি আমার সাথে থাকলে খুশি হবে কি। তার চোখে অদ্ভুত একটা আগুন। রাহুল, তুই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিস। ডাক্তার দেখাতে হবে গু। আমি তাড়াতাড়ি সেখান থেকে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে আটকাল। মা, তুমি যদি রাজি না হও তাহলে আমি বাবাকে সব বলে দেব। তার কথায় আমার পা কাঁপতে লাগল। কি বলবি? বলব যে তুমি আমাকে প্রলোভন দিয়েছ, তুমি আমার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছ। তার হাসিতে শয়তানি। কেউ বিশ্বাস করবে না গি। আমি কাঁপা গলায় বললাম। করবে, কারণ আমার কাছে প্রমাণ আছে। কি? সে পকেট থেকে মোবাইল বের করল। মোবাইলের স্ক্রিনে আমার ছবি।
আমি তখন গোসল করছিলাম। আমার কিছুই পরা নেই। কিভাবে এই ছবি? আমার গলা শুকিয়ে গেল। বাথরুমে লুকানো ক্যামেরা। আমি তোমার অনেক ছবি তুলেছি। উইশে মোবাইলে আরও কিছু ছবি দেখাল। সবগুলো আমার। আমি বিভিন্ন সময়ে কাপড় পাল্টাচ্ছি। তুই কত বড় জানোয়ার! আমি তার মুখে থাপ্পড় মারলাম। সে হেসে ফেল। মা, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ছবিগুলো বাবার কাছে পাঠিয়ে দেব। বলব যে তুমি আমাকে দিয়ে এই ছবিগুলো তুলিয়েছ গু। আমার চোখে অন্ধকার নেমে এল। সুমন যদি এইসব দেখে তাহলে আমাকে বিশ্বাস করবে না। সে ভাববে আমি সত্যিই রাহুলের সাথে কোনো অনৈতিক কাজ করেছি। তুই কি চাস? আমি পরাজিত গলায় বললাম। আমি চাই তুমি আমার সাথে থাকো। আমার স্ত্রী হয়ে থাকো। তার চোখে পশুর মতো লালসা। কিন্তু তোর বাবা? আমি জিজ্ঞেস করলাম। তার কিছু জানার দরকার নেই। আমরা গোপনে সব করব। তুমি দিনে তার স্ত্রী, রাতে আমার কি? তার কথায় আমার সারা শরীর বমি পাচ্ছিল। আর যদি আমি রাজি না হই? তাহলে সবাইকে বলে দেব যে তুমি আমাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছ। এই ছবিগুলো প্রমাণ হিসেবে দেখাবো। সে ফোনটা পকেটে রেখে দিল। আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছিল না। এই ছেলে যাকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সে আজ আমাকে ব্ল্যাকমেইল করছে। রাহুল, তুই আমার ছেলে। আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি। তোর জ্বর হলে রাত জেগে সেবা করেছি। তোর পরীক্ষার আগে পড়িয়েছি। আর আজ তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? আমার চোখ থেকে পানি পড়তে লাগল। সেসব আমার মনে নেই। আমি শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পেতে চাই। কি তার মুখে কোনো অনুশোচনা নেই। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। সুমন অফিস থেকে ফিরেছে। রাহুল তাড়াতাড়ি তার রুমে চলে গেল। আমি মেঝে থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে ফেললাম। সুমন ভেতরে এসে বলল, কি হয়েছে? মেঝে ভিজে কেন? চায়ের কাপ পড়ে গেছে। আমি স্বাভাবিক কণ্ঠে বললাম। আচ্ছা, আমার জন্যে চা বানাবে? সেটাই খুলতে খুলতে বলল। হ্যাঁ, বানাচ্ছি। আমি আবার চুলায় চা বসালাম। কিন্তু আমার হাত কাঁপছিল। কিভাবে এই সমস্যার সমাধান করব? সেদিন রাতে খাওয়ার সময় রাহুল স্বাভাবিকভাবেই কথা বলল। সুমনের সামনে সে একদম নিরীহ ছেলের মতো আচরণ করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিত। রাতে শোয়ার সময় সুমন বলল, রাহুল আজকাল একটু অদ্ভুত লাগছে। কলেজের চাপে মনে হয় মানসিক সমস্যা হচ্ছে কি? হতে পারে। আমি অনমনে জবাব দিলাম। ডাক্তার দেখানো দরকার। সুমন বিছানায় শুয়ে পড়ল। আমিও পাশে শুলাম। কিন্তু ঘুম এল না। সারারাত ভাবলাম কি করা যায়। পরের দিন সকালে সুমন অফিস চলে গেল। পিয়া স্কুল গেল। রাহুল তখনও ঘুমাচ্ছিল। আমি তার রুমে গিয়ে দরজায় নক করলাম। ওঠো রাহুল। আসছি মা। সে দরজা খুলে দিল। তার পরনে শুধু একটা শর্টস। তোর সাথে কথা আছে? আমি তার রুমে ঢুকলাম। জানি কি কথা? সে দরজা বন্ধ করে দিল। আমার জবাব দিতে এসেছ? তার চোখে সেই একই লালসা। রাহুল, তুই যা ভাবছিস তা কখনো সম্ভব নয়। আমি তোর মা। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। তুই আমার ছেলে। আমি ইতিমধ্যে বলেছি। আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আমার কাছে এগিয়ে এল। তুমি যদি রাজি না হও তাহলে আমি আজকেই বাবাকে সব বলে দেব। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ঠিক আছে, আমি রাজি। তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। সে আগ্রহী হয়ে উঠল। তুই যেসব ছবি তুলেছিস সেগুলো ডিলিট করতে হবে। আর কোনোদিন এমন ছবি তুলবি না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। ঠিক আছে। সে ফোন বের করে আমার সামনেই সব ছবি ডিলিট করল। এবার খুশি? তার হাসিতে জয়ের আনন্দ। হ্যাঁ। কিন্তু আরও একটা শর্ত। আমি বললাম। কি? আমি চাই তুই একটা মানসিক চিকিৎসকের কাছে যাস। তোর মানসিক অবস্থা ঠিক নেই। তার হাসি মিইয়ে গেল। কেন? আমি পুরো সুস্থ। না, তুই সুস্থ নেই। তুই তোর সৎ মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করছিস। এটা একটা মানসিক রোগ। আমি ডাক্তারের কাছে যাব না। সে রেগে গেল। তাহলে আমিও তোর সাথে কিছু করব না। আমি দৃঢ় গলায় বললাম। তুমি আমার সাথে প্রতারণা করছো। তার চোখে রাগ। না, আমি তোর ভালোর জন্যেই বলছি। তুই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলে এই অস্বাভাবিক অনুভূতি থেকে মুক্তি পাবি। সে কিছুক্ষণ চিন্তা করল।
তারপর বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু তুমি আমার সাথে থাকবে গুই। ঠিক আছে গি। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো আমি একটা বিশাল ভার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু জানতাম না এটা আমার ভুল ভাবনা। পরের দিন আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে আলাদা করে কথা বললেন। প্রায় 1 ঘণ্টা পর তিনি আমাকে ডাকলেন। আপনার ছেলের কিছু মানসিক সমস্যা আছে, ডাক্তার বললেন। কি ধরনের সমস্যা? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। তার মধ্যে অডিপাস কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। ডাক্তারের কথায় আমার মাথা ঘুরে গেল। এর চিকিৎসা আছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আছে, কিন্তু সময় লাগবে। নিয়মিত কাউন্সেলিং করতে হবে। তিনি কিছু ওষুধের নাম লিখে দিলেন। আমরা বাসায় ফিরলাম। রাহুল অনেক শান্ত ছিল। সে আমাকে বলল, মা, ডাক্তার বলেছেন আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই। তার কথায় আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তুমি আমার মা, আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি গি। আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ল। আমি তাকে আলিঙ্গন করলাম। আমি জানতাম তুই আমার ভালো ছেলে। তার কথায় আমার মনে শান্তি এল। সেদিন থেকে রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল, ওষুধ খেতে লাগল, আর আমার সাথে তার আচরণ স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পরে এক সন্ধ্যায় সে আমার কাছে এসে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। তার কথায় আমি খুশি হলাম। সত্যি? কে সে? তানিয়া, আমার ক্লাসমেট। তোমার সাথে তার দেখা করিয়ে দেব। তার চোখে আনন্দ। অবশ্যই, আমি তার সাথে দেখা করতে চাই। পরের সপ্তাহে রাহুল তানিয়াকে বাসায় নিয়ে এল। সুন্দর মেয়ে, ভদ্র, শিক্ষিত। আমি তাকে খুব পছন্দ করলাম। তারা দুজনে একসাথে খুব ভালো লাগছিল। মা, তানিয়াকে কেমন লাগল? রাহুল আমাকে জিজ্ঞেস করল। খুব ভালো মেয়ে, তোর জন্যে পারফেক্ট। আমি হেসে বললাম, আমি তাকে বিয়ে করতে চাই। তার কথায় আমি অবাক হলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, আমি তার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কয়েক মাস পরে রাহুল আর তানিয়ার বিয়ে হল। অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজন এসেছিল। আমি খুব খুশি ছিলাম। আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বিয়ের পর রাহুল আর তানিয়া আলাদা বাসায় চলে গেল। আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতাম। তারা খুব খুশি ছিল। 1 বছর পরে তানিয়া প্রেগন্যান্ট হল। আমি নানি হতে যাচ্ছি জেনে খুব আনন্দিত হলাম। রাহুল আমাকে ফোন করে বলল, মা, তুমি নানি হতে যাচ্ছ গু। 9 মাস পরে তানিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল অর্ণিম। আমি যখন প্রথম তাকে কোলে নিলাম তখন মনে হল জীবনের সব কষ্ট মিটে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা। তার সেই মানসিক সমস্যা পুরোপুরি সেরে গেছে। সে আমাকে আগের মতো শুধু মা হিসেবেই দেখে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাহুলদের বাসায় গিয়েছি অর্ণিমকে দেখতে। তানিয়া তখন রান্নাঘরে রান্না করছিল। রাহুল অফিসে। আমি অর্ণিমকে নিয়ে খেলছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা আছে। তার মুখে চিন্তার ছাপ। বলো বেটি। আন্টি, রাহুলের মধ্যে কিছু একটা সমস্যা আছে। তার কথায় আমি চিন্তিত হয়ে উঠলাম। কি ধরনের সমস্যা? রাতে ঘুমের মধ্যে সে অদ্ভুত কথা বলে। তানিয়া চেয়ারে বসল। কি বলে? আমি জিজ্ঞেস করলাম। সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়তে পারি না। এইসব কথা। তানিয়ার কথায় আমার গা শিউরে উঠল। হয়তো আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। তার মানে রাহুলের সেই সমস্যা এখনো পুরো সারেনি? তানিয়া, তুমি নিশ্চয় ভুল বুঝেছ গু। না আন্টি, আমি অনেক দিন ধরে খেয়াল করছি। সে আপনার কথা বেশি বলে। আপনার ফটো দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তানিয়ার কথায় আমার শ্বাস বন্ধ হয়ে আসল। আর একটা কথা আন্টি। তানিয়া থামল। কি? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সে আমার সাথে ইন্টিমেট হওয়ার সময় আপনার নাম বলে। তানিয়ার কথায় আমার চোখে অন্ধকার নেমে এল। তুমি নিশ্চিত? আমার গলা কাঁপছিল। হ্যাঁ আন্টি। আমি কি করব বুঝতে পারছি না। তানিয়ার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম রাহুলের সমস্যা আসলে পুরো সারেনি, শুধু চাপা পড়ে আছে। তানিয়াকে আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি এর সমাধান করব।
সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। আমি তার সাথে একা কথা বলার জন্যে বারান্দায় ডাকলাম। রাহুল, তোর সাথে কথা আছে কি? বলো মা। সে আমার পাশে এসে দাঁড়াল। তানিয়া আমাকে বলেছে তুই রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলিস। কি? তার মুখের রং পাল্টে গেল। কি কথা? সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। তুই আমার নাম নিয়ে কথা বলিস। আর তানিয়ার সাথে ইন্টিমেট হওয়ার সময়ও আমি সরাসরি বললাম। তার মুখ লাল হয়ে গেল। মা, আমি চুপ। তোর সেই পুরনো সমস্যা এখনো আছে। আমি তার কথায় বাধা দিলাম। না মা, আমি সুস্থ। সে প্রতিবাদ করল। তাহলে এইসব কেন হচ্ছে? আমি তার চোখের দিকে তাকালাম। আমি জানি না। সে মাথা নিচু করল। রাহুল, তুই আবার ডাক্তারের কাছে যাবি? আমি দৃঢ় গলায় বললাম। না, আমি যাব না। সে রেগে গেল। যেতেই হবে। তানিয়ার সাথে তোর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মা, আমি তোমাকে ভুলতে পারি না। হঠাৎ সে স্বীকার করে ফেল। তুমি আমার মনের গভীরে আছো। রাহুল, তুই আবার সেই ভুল পথে যাচ্ছিস। আমি তাকে সতর্ক করলাম। তোর একটা সুন্দর স্ত্রী আছে, ছেলে আছে। আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না। তার চোখে সেই পুরনো লালসা আবার জেগে উঠল। তুমি আমার প্রথম ভালোবাসা। থামো রাহুল। আর একটা কথাও বলো না। আমি তার সামনে থেকে সরে গেলাম। আমি তোর মা। তুই আমার ছেলে। না মা, আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আবার সেই পুরনো কথা বলল। আমি তোমাকে চাই। আমি বুঝলাম তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাহুল, তুই যদি এই পথে হাঁটিস তাহলে তোর পরিবার ভেঙে যাবে। আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না। সে আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার ছোঁয়া চাই। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। আমি পেছনে সরে গেলাম। আমি তোর বাবাকে সব বলে দেব। বলো। আমার কিছু যায় আসে না। তার চোখে উন্মত্ততা। আমি শুধু তোমাকে চাই। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলাম। রাহুল আমার পিছনে পিছনে এল। তানিয়া রান্নাঘরে রান্না করছিল। অর্নিম ঘুমাচ্ছিল। তানিয়া, আমি এখন যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম। এত তাড়াতাড়ি কেন আন্টি? সে অবাক হল। বাসায় কাজ আছে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। রাহুল আমাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আমি তার কথা না শুনে চলে গেলাম। বাসায় ফিরে আমি সুমনের সাথে সব কিছু আলোচনা করলাম। সুমন প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তারপর তিনি বললেন, রাহুলকে আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। পরের দিন আমরা রাহুলকে একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে দীর্ঘ কথোপকথনের পর বললেন, তার মধ্যে গভীর মানসিক সমস্যা আছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাহুল প্রথমে রাজি হল না। কিন্তু পরে তানিয়া আর আমি তাকে বোঝালাম। সে মানসিক হাসপাতালে ভর্তি হল। প্রায় 6 মাস চিকিৎসা নিল। 6 মাস পরে রাহুল সুস্থ হয়ে বাসায় ফিরল। তার আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে আগের মতো মায়ের প্রতি ছেলের শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে লাগল। তানিয়ার সাথেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। তারা আবার সুখী পরিবার হয়ে উঠল। অর্নিম তখন চলতে শিখেছে। এভাবে কেটে গেল আরও 2 বছর। রাহুল সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে লাগল। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন আবার সেই দুঃস্বপ্ন ফিরে এল। সেদিন ছিল রাহুলের জন্মদিন। আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করছিলাম। কেক কাটার পর সে আমাকে একা ডাকল। মা, তোমাকে একটা কথা বলার আছে। তার মুখে অদ্ভুত হাসি। কি কথা? আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম। আমি আবার সেই পুরনো অনুভূতি করতে শুরু করেছি। তার কথায় আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো লাগল। তুমি আমার কাছ থেকে দূরে থাকো কেন? রাহুল, তুই আবার শুরু করেছিস। আমি তার সামনে থেকে সরে যেতে চাইলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, এবার আমি তোমাকে ছাড়ব না। তার গ্রিপ শক্ত। আমি অনেক কষ্ট পেয়েছি তোমার থেকে দূরে থেকে। ছাড় আমার হাত। আমি তার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তার শক্তি বেশি। রাহুল, তোর স্ত্রী সন্তান আছে। তাদের নিয়ে আমার মাথাব্যথা নেই। তার চোখে পাগলামি। আমি শুধু তোমাকে চাই। হঠাৎ সুমন এসে হাজির। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে সন্দেহ। রাহুল তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। কিছু না বাবা। মায়ের সাথে কথা বলছিলাম। রাহুল স্বাভাবিক ভাব করল। সুমন আমার মুখের দিকে তাকালেন। আমি কিছু না বলে চলে গেলাম।
সেদিন রাতে সুমনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম রাহুলকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার মানসিক অবস্থা আবার খারাপ হয়ে গেছে। পরের দিন আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন এই ধরনের রোগীদের ক্ষেত্রে রিল্যাপস হওয়াটা স্বাভাবিক। তাকে আবার চিকিৎসা দিতে হবে। রাহুল এবার চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ, কিন্তু আমরা জোর করে তাকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার তার চিকিৎসা চল প্রায় 1 বছর। তানিয়া খুব কষ্ট পেল। সে অর্নিমকে নিয়ে তার বাবা মায়ের বাসায় চলে গেল। 1 বছর পরে রাহুল আবার সুস্থ হয়ে বাসায় ফিরল। কিন্তু তানিয়া আর তার কাছে ফিরতে চাইল না। সে ডিভোর্স নিয়ে নিল। রাহুল একা হয়ে গেল। তার চাকরিও চলে গেল। সে বাসায় বসে থাকত। আমি তার দেখাশোনা করতাম, কিন্তু একা থাকতাম না কখনো। এভাবে চলতে থাকল আরও কিছুদিন। রাহুলের অবস্থা আবার খারাপ হতে থাকল। সে আবার আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি আর এই জীবন সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার মরে যাওয়াই ভালো। তার কথায় আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, এমন কথা বলো না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তুই আমার ছেলে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু রাহুল আর শুনল না। সেদিন রাতে সে ঘুমের ওষুধের পুরো বোতল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচালাম। ডাক্তার বললেন তাকে পার্মানেন্ট কেয়ার হোমে রাখতে হবে। বাসায় রাখা নিরাপদ নয়। আমাদের আর কোনো উপায় ছিল না। রাহুলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিলাম। সেখানে তার 24 ঘণ্টা যত্ন নেওয়া হয়। আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। আজ 5 বছর হয়ে গেল। রাহুল এখনও সেই হাসপাতালেই আছে। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সে এখনও আমার নাম নিয়ে কথা বলে। তানিয়া আবার বিয়ে করেছে। অর্নিম এখন 7 বছর বয়সী। সে তার নতুন বাবাকেই বাবা বলে ডাকে। রাহুলের কথা মনেই নেই তার। আমি মাঝে মাঝে ভাবি, কোথায় ভুল হয়েছিল? আমি কি রাহুলকে ভুলভাবে বড় করেছি? নাকি এটা তার জন্মগত সমস্যা ছিল? ডাক্তাররা বলেন এই ধরনের মানসিক সমস্যার সুনির্দিষ্ট কারণ জানা নেই। হয়তো ছোটবেলায় মায়ের মৃত্যুর ট্রমা, অথবা জিনগত কোনো সমস্যা। যাই হোক, আমার ছেলে আজ একটা মানসিক হাসপাতালে বন্দী। তার স্বাভাবিক জীবন শেষ। আর আমি প্রতিদিন এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় আমার উচিত ছিল প্রথম দিনেই সুমনকে সব বলে দেওয়া। হয়তো তাহলে রাহুলের সঠিক চিকিৎসা আরও আগে শুরু হতো। কিন্তু এখন আর কিছু করার নেই। যা হবার তা হয়ে গেছে। আমি শুধু প্রার্থনা করি যেন রাহুল একদিন সুস্থ হয়ে উঠে, যেন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই হলো আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। যে ছেলেকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো বড় করেছি, সেই আমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে উঠল। জীবন সত্যিই অপ্রত্যাশিত। আমার কিছুই পড়া নেই। কিভাবে এই ছবি? আমার গলা শুকিয়ে গেল। বাথরুমে লুকানো ক্যামেরা। আমি তোমার অনেক ছবি তুলেছি। সে মোবাইলে আরও কিছু ছবি দেখাল। সবগুলো আমার। আমি বিভিন্ন সময়ে কাপড় পাল্টাচ্ছি। তুই কত বড় জানোয়ার! আমি তার মুখে থাপ্পড় মারলাম। সে হেসে ফেল। মা, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ছবিগুলো বাবার কাছে পাঠিয়ে দেব। বলবো যে তুমি আমাকে দিয়ে এই ছবিগুলো তুলিয়েছ। আমার চোখে অন্ধকার নেমে এল। সুমন যদি এইসব দেখে তাহলে আমাকে বিশ্বাস করবে না। সে ভাববে আমি সত্যিই রাহুলের সাথে কোনো অনৈতিক কাজ করেছি। তুই কি চাস? আমি পরাজিত গলায় বললাম। আমি চাই তুমি আমার সাথে থাকো, আমার স্ত্রী হয়ে থাকো। তার চোখে পশুর মতো লালসা। কিন্তু তোর বাবা? আমি জিজ্ঞেস করলাম। তার কিছু জানার দরকার নেই। আমরা গোপনে সব করব। তুমি দিনে তার স্ত্রী, রাতে আমার। তার কথায় আমার সারা শরীর বমি পাচ্ছিল। আর যদি আমি রাজি না হই, তাহলে সবাইকে বলে দেব যে তুমি আমাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছ। এই ছবিগুলো প্রমাণ হিসেবে দেখাবো। সে ফোনটা পকেটে রেখে দিল। আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছিল না। এই ছেলে যাকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সে আজ আমাকে ব্ল্যাকমেইল করছে। রাহুল, তুই আমার ছেলে। আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি। তোর জ্বর হলে রাত জেগে সেবা করেছি। তোর পরীক্ষার আগে পড়িয়েছি। আর আজ তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? আমার চোখ থেকে পানি পড়তে লাগল। সেসব আমার মনে নেই।
আমি শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পেতে চাই, কি তার মুখে কোনো অনুশোচনা নেই। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। সুমন অফিস থেকে ফিরেছে। রাহুল তাড়াতাড়ি তার রুমে চলে গেল। আমি মেঝে থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে ফেললাম। সুমন ভেতরে এসে বলল, কি হয়েছে? মেঝে ভিজে কেন? চায়ের কাপ পড়ে গেছে কেউ, আমি স্বাভাবিক কণ্ঠে বললাম। আচ্ছা, আমার জন্যে চা বানাবে? সেটাই খুলতে খুলতে বলল। হ্যাঁ, বানাচ্ছি কু। আমি আবার চুলায় চা বসালাম। কিন্তু আমার হাত কাঁপছিল। কিভাবে এই সমস্যার সমাধান করব? সেদিন রাতে খাওয়ার সময় রাহুল স্বাভাবিকভাবেই কথা বলল। সুমনের সামনে সে একদম নিরীহ ছেলের মতো আচরণ করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিত। রাতে শোয়ার সময় সুমন বলল, রাহুল আজকাল একটু অদ্ভুত লাগছে। কলেজের চাপে মনে হয় মানসিক সমস্যা হচ্ছে কি? হতে পারে চু। আমি অনমনে জবাব দিলাম। ডাক্তার দেখানো দরকার। সুমন বিছানায় শুয়ে পড়ল। আমিও পাশে শুলাম। কিন্তু ঘুম এল না। সারারাত ভাবলাম কি করা যায়। পরের দিন সকালে সুমন অফিস চলে গেল। পিয়া স্কুল গেল। রাহুল তখনও ঘুমাচ্ছিল। আমি তার রুমে গিয়ে দরজায় নক করলাম। ওঠো রাহুল। আসছি মা। সে দরজা খুলে দিল। তার পরনে শুধু একটা শর্টস। তোর সাথে কথা আছে কু। আমি তার রুমে ঢুকলাম। জানি কি কথা। সে দরজা বন্ধ করে দিল। আমার জবাব দিতে এসেছ কু। তার চোখে সেই একই লালসা। রাহুল, তুই যা ভাবছিস তা কখনো সম্ভব নয়। আমি তোর মা গু। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। তুই আমার ছেলে গি। আমি ইতিমধ্যে বলেছি আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আমার কাছে এগিয়ে এল। তুমি যদি রাজি না হও তাহলে আমি আজকেই বাবাকে সব বলে দেব গু। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ঠিক আছে, আমি রাজি কি। তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে গি। বলো। কুশে আগ্রহী হয়ে উঠল। তুই যেসব ছবি তুলেছিস সেগুলো ডিলিট করতে হবে। আর কোনোদিন এমন ছবি তুলবি না গি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। ঠিক আছে গি। সে ফোন বের করে আমার সামনেই সব ছবি ডিলিট করল। এবার খুশি? তার হাসিতে জয়ের আনন্দ। হ্যাঁ, কিন্তু আরও একটা শর্ত। আমি বললাম। কি? আমি চাই তুই একটা মানসিক চিকিৎসকের কাছে যাস। তোর মানসিক অবস্থা ঠিক নেই গি। তার হাসি মিইয়ে গেল। কেন? আমি পুরো সুস্থ। না, তুই সুস্থ নেই। তুই তোর সৎ মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করছিস। এটা একটা মানসিক রোগ গে। আমি ডাক্তারের কাছে যাব না। সে রেগে গেল। তাহলে আমিও তোর সাথে কিছু করব না ঘি। আমি দৃঢ় গলায় বললাম। তুমি আমার সাথে প্রতারণা করছো কু। তার চোখে রাগ। না, আমি তোর ভালোর জন্যেই বলছি। তুই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলে এই অস্বাভাবিক অনুভূতি থেকে মুক্তি পাবি গি। সে কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু তুমি আমার সাথে থাকবে গি। ঠিক আছে গি। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো আমি একটা বিশাল ভার থেকে মুক্তি পেয়েছি। কিন্তু জানতাম না এটা আমার ভুল ভাবনা। পরের দিন আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে আলাদা করে কথা বললেন। প্রায় 1 ঘণ্টা পর তিনি আমাকে ডাকলেন। আপনার ছেলের কিছু মানসিক সমস্যা আছে ডাক্তার বললেন। কি ধরনের সমস্যা? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। তার মধ্যে অডিপাস কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। ডাক্তারের কথায় আমার মাথা ঘুরে গেল। এর চিকিৎসা আছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আছে। কিন্তু সময় লাগবে। নিয়মিত কাউন্সেলিং করতে হবে। তিনি কিছু ওষুধের নাম লিখে দিলেন। আমরা বাসায় ফিরলাম। রাহুল অনেক শান্ত ছিল। সে আমাকে বলল, মা, ডাক্তার বলেছেন আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই। তার কথায় আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ মা। আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তুমি আমার মা। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি গি। আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ল। আমি তাকে আলিঙ্গন করলাম। আমি জানতাম তুই আমার ভালো ছেলে কি। তার কথায় আমার মনে শান্তি এল। সেদিন থেকে রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। আর আমার সাথে তার আচরণ স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পরে এক সন্ধ্যায় সে আমার কাছে এসে বলল, মা,
আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে কি তার কথায় আমি খুশি হলাম। সত্যি? কে সে? তানিয়া। আমার ক্লাসমেট। তোমার সাথে তার দেখা করিয়ে দেব কি তার চোখে আনন্দ। অবশ্যই। আমি তার সাথে দেখা করতে চাই। পরের সপ্তাহে রাহুল তানিয়াকে বাসায় নিয়ে এল। সুন্দর মেয়ে। ভদ্র, শিক্ষিত। আমি তাকে খুব পছন্দ করলাম। তারা দুজনে একসাথে খুব ভালো লাগছিল। মা, তানিয়াকে কেমন লাগল? রাহুল আমাকে জিজ্ঞেস করল। খুব ভালো মেয়ে। তোর জন্যে পারফেক্ট। আমি হেসে বললাম। আমি তাকে বিয়ে করতে চাই কি তার কথায় আমি অবাক হলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা। আমি তার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কয়েক মাস পরে রাহুল আর তানিয়ার বিয়ে হল। অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজন এসেছিল। আমি খুব খুশি ছিলাম। আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বিয়ের পর রাহুল আর তানিয়া আলাদা বাসায় চলে গেল। আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতাম। তারা খুব খুশি ছিল। 1 বছর পরে তানিয়া প্রেগন্যান্ট হল। আমি নানি হতে যাচ্ছি জেনে খুব আনন্দিত হলাম। রাহুল আমাকে ফোন করে বলল, মা, তুমি নানি হতে যাচ্ছ গু। 9 মাস পরে তানিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল অর্ণিম। আমি যখন প্রথম তাকে কোলে নিলাম তখন মনে হল জীবনের সব কষ্ট মিটে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা। তার সেই মানসিক সমস্যা পুরোপুরি সেরে গেছে। সে আমাকে আগের মতো শুধু মা হিসেবেই দেখে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাহুলদের বাসায় গিয়েছি অর্ণিমকে দেখতে। তানিয়া তখন রান্নাঘরে রান্না করছিল। রাহুল অফিসে। আমি অর্ণিমকে নিয়ে খেলছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা আছে কি? তার মুখে চিন্তার ছাপ। বলো বেটি গি। আন্টি, রাহুলের মধ্যে কিছু একটা সমস্যা আছে কি? তার কথায় আমি চিন্তিত হয়ে উঠলাম। কি ধরনের সমস্যা? রাতে ঘুমের মধ্যে সে অদ্ভুত কথা বলে কি? তানিয়া চেয়ারে বসল। কি বলে? আমি জিজ্ঞেস করলাম। সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়তে পারি না। এইসব কথা তানিয়ার কথায় আমার গা শিউরে উঠল। হয়তো আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। তার মানে রাহুলের সেই সমস্যা এখনো পুরো সারেনি? তানিয়া, তুমি নিশ্চয় ভুল বুঝেছ গু। না আন্টি। আমি অনেক দিন ধরে খেয়াল করছি। সে আপনার কথা বেশি বলে। আপনার ফটো দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তানিয়ার কথায় আমার শ্বাস বন্ধ হয়ে আসল। আর একটা কথা আন্টি। তানিয়া থামল। কি? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে আমার সাথে ইন্টিমেট হওয়ার সময় আপনার নাম বলে কি? তানিয়ার কথায় আমার চোখে অন্ধকার নেমে এল। তুমি নিশ্চিত? আমার গলা কাঁপছিল। হ্যাঁ আন্টি। আমি কি করব বুঝতে পারছি না কি? তানিয়ার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম রাহুলের সমস্যা আসলে পুরো সারেনি। শুধু চাপা পড়ে আছে। তানিয়াকে আমি বললাম, তুমি চিন্তা করো না। আমি এর সমাধান করব। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। আমি তার সাথে একা কথা বলার জন্যে বারান্দায় ডাকলাম। রাহুল, তোর সাথে কথা আছে কি? বলো মা। সে আমার পাশে এসে দাঁড়াল। তানিয়া আমাকে বলেছে তুই রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলিস কি? তার মুখের রং পাল্টে গেল। কি কথা? সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। তুই আমার নাম নিয়ে কথা বলিস। আর তানিয়ার সাথে ইন্টিমেট হওয়ার সময়ও আমি সরাসরি বললাম। তার মুখ লাল হয়ে গেল। মা, আমি চুপ। তোর সেই পুরনো সমস্যা এখনো আছে। আমি তার কথায় বাধা দিলাম। না মা, আমি সুস্থ। সে প্রতিবাদ করল। তাহলে এইসব কেন হচ্ছে? আমি তার চোখের দিকে তাকালাম। আমি জানি না। সে মাথা নিচু করল। রাহুল, তুই আবার ডাক্তারের কাছে যাবি? আমি দৃঢ় গলায় বললাম। না, আমি যাব না। সে রেগে গেল। যেতেই হবে। তানিয়ার সাথে তোর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে গি। মা, আমি তোমাকে ভুলতে পারি না। হঠাৎ সে স্বীকার করে ফেল। তুমি আমার মনের গভীরে আছো গো। রাহুল, তুই আবার সেই ভুল পথে যাচ্ছিস। আমি তাকে সতর্ক করলাম। তোর একটা সুন্দর স্ত্রী আছে, ছেলে আছে গু। আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না কি? তার চোখে সেই পুরনো লালসা আবার জেগে উঠল। তুমি আমার প্রথম ভালোবাসা গু। থামো রাহুল। আর একটা কথাও বলো না। আমি তার সামনে থেকে সরে গেলাম। আমি তোর মা। তুই আমার ছেলে গি। না মা। আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আবার সেই পুরনো কথা বলল। আমি তোমাকে চাই।
আমি বুঝলাম তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাহুল, তুই যদি এই পথে হাঁটিস তাহলে তোর পরিবার ভেঙে যাবে গু। আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না। সে আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার ছোঁয়া চাই। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। আমি পেছনে সরে গেলাম। আমি তোর বাবাকে সব বলে দেব। বলো। আমার কিছু যায় আসে না। তার চোখে উন্মত্ততা। আমি শুধু তোমাকে চাই। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলাম। রাহুল আমার পিছনে পিছনে এল। তানিয়া রান্নাঘরে রান্না করছিল। অর্ণিম ঘুমাচ্ছিল। তানিয়া, আমি এখন যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম। এত তাড়াতাড়ি কেন আন্টি? সে অবাক হল। বাসায় কাজ আছে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। রাহুল আমাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আমি তার কথা না শুনে চলে গেলাম। বাসায় ফিরে আমি সুমনের সাথে সব কিছু আলোচনা করলাম। সুমন প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তারপর তিনি বললেন, রাহুলকে আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। পরের দিন আমরা রাহুলকে একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে দীর্ঘ কথোপকথনের পর বললেন, তার মধ্যে গভীর মানসিক সমস্যা আছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাহুল প্রথমে রাজি হল না। কিন্তু পরে তানিয়া আর আমি তাকে বোঝালাম। সে মানসিক হাসপাতালে ভর্তি হল। প্রায় 6 মাস চিকিৎসা নিল। 6 মাস পরে রাহুল সুস্থ হয়ে বাসায় ফিরল। তার আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে আগের মতো মায়ের প্রতি ছেলের শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে লাগল। তানিয়ার সাথেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। তারা আবার সুখী পরিবার হয়ে উঠল। অর্ণিম তখন চলতে শিখেছে। এভাবে কেটে গেল আরও 2 বছর। রাহুল সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে লাগল। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন আবার সেই দুঃস্বপ্ন ফিরে এল। সেদিন ছিল রাহুলের জন্মদিন। আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করছিলাম। কেক কাটার পর সে আমাকে একা ডাকল। মা, তোমাকে একটা কথা বলার আছে। কি? তার মুখে অদ্ভুত হাসি। কি কথা? আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম। আমি আবার সেই পুরনো অনুভূতি করতে শুরু করেছি। কি? তার কথায় আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো লাগল। তুমি আমার কাছ থেকে দূরে থাকো কেন? রাহুল, তুই আবার শুরু করেছিস। আমি তার সামনে থেকে সরে যেতে চাইলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, এবার আমি তোমাকে ছাড়ব না। কি? তার গ্রিপ শক্ত। আমি অনেক কষ্ট পেয়েছি তোমার থেকে দূরে থেকে। ছাড় আমার হাত। আমি তার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তার শক্তি বেশি। রাহুল, তোর স্ত্রী সন্তান আছে? তাদের নিয়ে আমার মাথাব্যথা নেই। কি? তার চোখে পাগলামি। আমি শুধু তোমাকে চাই। হঠাৎ সুমন এসে হাজির। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে সন্দেহ। রাহুল তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। কিছু না বাবা। মায়ের সাথে কথা বলছিলাম। রাহুল স্বাভাবিক ভাব করল। সুমন আমার মুখের দিকে তাকালেন। আমি কিছু না বলে চলে গেলাম। সেদিন রাতে সুমনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম, রাহুলকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার মানসিক অবস্থা আবার খারাপ হয়ে গেছে। পরের দিন আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে রিল্যাপস হওয়াটা স্বাভাবিক। তাকে আবার চিকিৎসা দিতে হবে। রাহুল এবার চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ। কিন্তু আমরা জোর করে তাকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার তার চিকিৎসা চল প্রায় 1 বছর। তানিয়া খুব কষ্ট পেল। সে অর্ণিমকে নিয়ে তার বাবা মায়ের বাসায় চলে গেল। 1 বছর পরে রাহুল আবার সুস্থ হয়ে বাসায় ফিরল। কিন্তু তানিয়া আর তার কাছে ফিরতে চাইল না। সে ডিভোর্স নিয়ে নিল। রাহুল একা হয়ে গেল। তার চাকরিও চলে গেল। সে বাসায় বসে থাকত। আমি তার দেখাশোনা করতাম, কিন্তু একা থাকতাম না কখনো। এভাবে চলতে থাকল আরও কিছুদিন। রাহুলের অবস্থা আবার খারাপ হতে থাকল। সে আবার আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি আর এই জীবন সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার মরে যাওয়াই ভালো। তার কথায় আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, এমন কথা বলো না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তুই আমার ছেলে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু রাহুল আর শুনল না। সেদিন রাতে সে ঘুমের ওষুধের পুরো বোতল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচালাম। ডাক্তার বললেন, তাকে পার্মানেন্ট কেয়ার হোমে রাখতে হবে।
বাসায় রাখা নিরাপদ নয় আমাদের আর কোনো উপায় ছিল না। রাহুলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিলাম। সেখানে তার ২৪ ঘণ্টা যত্ন নেওয়া হয়। আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। আজ ৫ বছর হয়ে গেল। রাহুল এখনও সেই হাসপাতালেই আছে। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সে এখনও আমার নাম নিয়ে কথা বলে। তানিয়া আবার বিয়ে করেছে। অর্ণিম এখন ৭ বছর বয়সী। সে তার নতুন বাবাকেই বাবা বলে ডাকে। রাহুলের কথা মনেই নেই তার। আমি মাঝে মাঝে ভাবি, কোথায় ভুল হয়েছিল? আমি কি রাহুলকে ভুলভাবে বড় করেছি? নাকি এটা তার জন্মগত সমস্যা ছিল? ডাক্তাররা বলেন এই ধরনের মানসিক সমস্যার সুনির্দিষ্ট কারণ জানা নেই। হয়তো ছোটবেলায় মায়ের মৃত্যুর ট্রমা অথবা জিনগত কোনো সমস্যা। যাই হোক, আমার ছেলে আজ একটা মানসিক হাসপাতালে বন্দী। তার স্বাভাবিক জীবন শেষ। আর আমি প্রতিদিন এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় আমার উচিত ছিল প্রথম দিনেই সুমনকে সব বলে দেওয়া। হয়তো তাহলে রাহুলের সঠিক চিকিৎসা আরও আগে শুরু হতো। কিন্তু এখন আর কিছু করার নেই। যা হবার তা হয়ে গেছে। আমি শুধু প্রার্থনা করি যেন রাহুল একদিন সুস্থ হয়ে উঠে। যেন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই হল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। যে ছেলেকে আমি ১৬ বছর ধরে নিজের সন্তানের মতো বড় করেছি, সেই আমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে উঠল। জীবন সত্যিই অপ্রত্যাশিত। আমার কিছুই পড়া নেই। কিভাবে এই ছবি? আমার গলা শুকিয়ে গেল। বাথরুমে লুকানো ক্যামেরা। আমি তোমার অনেক ছবি তুলেছি। উইশে মোবাইলে আরও কিছু ছবি দেখাল। সবগুলো আমার। আমি বিভিন্ন সময়ে কাপড় পাল্টাচ্ছি। তুই কত বড় জানোয়ার! আমি তার মুখে থাপ্পড় মারলাম। সে হেসে ফেল। মা, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ছবিগুলো বাবার কাছে পাঠিয়ে দেব। বলব যে তুমি আমাকে দিয়ে এই ছবিগুলো তুলিয়েছ গু। আমার চোখে অন্ধকার নেমে এল। সুমন যদি এইসব দেখে তাহলে আমাকে বিশ্বাস করবে না। সে ভাববে আমি সত্যিই রাহুলের সাথে কোনো অনৈতিক কাজ করেছি। তুই কি চাস? আমি পরাজিত গলায় বললাম। আমি চাই তুমি আমার সাথে থাকো। আমার স্ত্রী হয়ে থাকো। তার চোখে পশুর মতো লালসা। কিন্তু তোর বাবা? আমি জিজ্ঞেস করলাম। তার কিছু জানার দরকার নেই। আমরা গোপনে সব করব। তুমি দিনে তার স্ত্রী, রাতে আমার। কি তার কথায় আমার সারা শরীর বমি পাচ্ছিল। আর যদি আমি রাজি না হই? তাহলে সবাইকে বলে দেব যে তুমি আমাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছ। এই ছবিগুলো প্রমাণ হিসেবে দেখাবো। সে ফোনটা পকেটে রেখে দিল। আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছিল না। এই ছেলে যাকে আমি ১৬ বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সে আজ আমাকে ব্ল্যাকমেইল করছে। রাহুল, তুই আমার ছেলে। আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি। তোর জ্বর হলে রাত জেগে সেবা করেছি। তোর পরীক্ষার আগে পড়িয়েছি। আর আজ তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? আমার চোখ থেকে পানি পড়তে লাগল। সেসব আমার মনে নেই। আমি শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পেতে চাই। কি তার মুখে কোনো অনুশোচনা নেই। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। সুমন অফিস থেকে ফিরেছে। রাহুল তাড়াতাড়ি তার রুমে চলে গেল। আমি মেঝে থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে ফেললাম। সুমন ভেতরে এসে বলল, কি হয়েছে? মেঝে ভিজে কেন? চায়ের কাপ পড়ে গেছে। আমি স্বাভাবিক কণ্ঠে বললাম। আচ্ছা, আমার জন্যে চা বানাবে? সেটাই খুলতে খুলতে বলল। হ্যাঁ, বানাচ্ছি। আমি আবার চুলায় চা বসালাম। কিন্তু আমার হাত কাঁপছিল। কিভাবে এই সমস্যার সমাধান করব? সেদিন রাতে খাওয়ার সময় রাহুল স্বাভাবিকভাবেই কথা বলল। সুমনের সামনে সে একদম নিরীহ ছেলের মতো আচরণ করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিত। রাতে শোয়ার সময় সুমন বলল, রাহুল আজকাল একটু অদ্ভুত লাগছে। কলেজের চাপে মনে হয় মানসিক সমস্যা হচ্ছে কি? হতে পারে। আমি অনমনে জবাব দিলাম। ডাক্তার দেখানো দরকার। সুমন বিছানায় শুয়ে পড়ল। আমিও পাশে শুলাম। কিন্তু ঘুম এল না। সারারাত ভাবলাম কি করা যায়। পরের দিন সকালে সুমন অফিস চলে গেল। পিয়া স্কুল গেল। রাহুল তখনও ঘুমাচ্ছিল। আমি তার রুমে গিয়ে দরজায় নক করলাম। ওঠো রাহুল। আসছি মা। সে দরজা খুলে দিল। তার পরনে শুধু একটা শর্টস। তোর সাথে কথা আছে? আমি তার রুমে ঢুকলাম। জানি কি কথা? সে দরজা বন্ধ করে দিল। আমার জবাব দিতে এসেছ? তার চোখে সেই একই লালসা।
রাহুল, তুই যা ভাবছিস তা কখনো সম্ভব নয়। আমি তোর মা গু, আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। তুই আমার ছেলে গি। আমি ইতিমধ্যে বলেছি আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আমার কাছে এগিয়ে এল। তুমি যদি রাজি না হও তাহলে আমি আজকেই বাবাকে সব বলে দেব গু। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ঠিক আছে, আমি রাজি কি। তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে গি। বলো। কুশে আগ্রহী হয়ে উঠল। তুই যেসব ছবি তুলেছিস সেগুলো ডিলিট করতে হবে। আর কোনোদিন এমন ছবি তুলবি না গি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। ঠিক আছে গি। সে ফোন বের করে আমার সামনেই সব ছবি ডিলিট করল। এবার খুশি, তার হাসিতে জয়ের আনন্দ। হ্যাঁ, কিন্তু আরও একটা শর্ত আমি বললাম। কি? আমি চাই তুই একটা মানসিক চিকিৎসকের কাছে যাস। তোর মানসিক অবস্থা ঠিক নেই গি। তার হাসি মিইয়ে গেল। কেন? আমি পুরো সুস্থ। না, তুই সুস্থ নেই। তুই তোর সৎ মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করছিস। এটা একটা মানসিক রোগ গে। আমি ডাক্তারের কাছে যাব না। সে রেগে গেল। তাহলে আমিও তোর সাথে কিছু করব না গি। আমি দৃঢ় গলায় বললাম। তুমি আমার সাথে প্রতারণা করছো। তার চোখে রাগ। না, আমি তোর ভালোর জন্যেই বলছি। তুই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলে এই অস্বাভাবিক অনুভূতি থেকে মুক্তি পাবি গি। সে কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু তুমি আমার সাথে থাকবে গি। ঠিক আছে গি। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো আমি একটা বিশাল ভার থেকে মুক্তি পেয়েছি। কিন্তু জানতাম না এটা আমার ভুল ভাবনা। পরের দিন আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে আলাদা করে কথা বললেন। প্রায় 1 ঘণ্টা পর তিনি আমাকে ডাকলেন। আপনার ছেলের কিছু মানসিক সমস্যা আছে। ডাক্তার বললেন। কি ধরনের সমস্যা? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। তার মধ্যে অডিপাস কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। ডাক্তারের কথায় আমার মাথা ঘুরে গেল। এর চিকিৎসা আছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আছে। কিন্তু সময় লাগবে। নিয়মিত কাউন্সেলিং করতে হবে। তিনি কিছু ওষুধের নাম লিখে দিলেন। আমরা বাসায় ফিরলাম। রাহুল অনেক শান্ত ছিল। সে আমাকে বলল, মা, ডাক্তার বলেছেন আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই। তার কথায় আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তুমি আমার মা, আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি গি। আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ল। আমি তাকে আলিঙ্গন করলাম। আমি জানতাম তুই আমার ভালো ছেলে কি। তার কথায় আমার মনে শান্তি এল। সেদিন থেকে রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। আর আমার সাথে তার আচরণ স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পরে এক সন্ধ্যায় সে আমার কাছে এসে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে কি। তার কথায় আমি খুশি হলাম। সত্যি? কে সে? তানিয়া, আমার ক্লাসমেট। তোমার সাথে তার দেখা করিয়ে দেব। তার চোখে আনন্দ। অবশ্যই, আমি তার সাথে দেখা করতে চাই। পরের সপ্তাহে রাহুল তানিয়াকে বাসায় নিয়ে এল। সুন্দর মেয়ে, ভদ্র, শিক্ষিত। আমি তাকে খুব পছন্দ করলাম। তারা দুজনে একসাথে খুব ভালো লাগছিল। মা, তানিয়াকে কেমন লাগল? রাহুল আমাকে জিজ্ঞেস করল। খুব ভালো মেয়ে, তোর জন্যে পারফেক্ট। আমি হেসে বললাম। আমি তাকে বিয়ে করতে চাই কি। তার কথায় আমি অবাক হলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, আমি তার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কয়েক মাস পরে রাহুল আর তানিয়ার বিয়ে হল। অনুষ্ঠানে অনেক আত্মীয় স্বজন এসেছিল। আমি খুব খুশি ছিলাম। আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বিয়ের পর রাহুল আর তানিয়া আলাদা বাসায় চলে গেল। আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতাম। তারা খুব খুশি ছিল। 1 বছর পরে তানিয়া প্রেগন্যান্ট হল। আমি নানি হতে যাচ্ছি জেনে খুব আনন্দিত হলাম। রাহুল আমাকে ফোন করে বলল, মা, তুমি নানি হতে যাচ্ছ গু। 9 মাস পরে তানিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল অর্ণিম। আমি যখন প্রথম তাকে কোলে নিলাম তখন মনে হল জীবনের সব কষ্ট মিটে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা। তার সেই মানসিক সমস্যা পুরোপুরি সেরে গেছে। সে আমাকে আগের মতো শুধু মা হিসেবেই দেখে।
কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাহুলদের বাসায় গিয়েছি অর্ণিমকে দেখতে। তানিয়া তখন রান্নাঘরে রান্না করছিল। রাহুল অফিসে। আমি অর্ণিমকে নিয়ে খেলছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কি? তার মুখে চিন্তার ছাপ। বলো বেটি কি? আন্টি, রাহুলের মধ্যে কিছু একটা সমস্যা আছে। কি? তার কথায় আমি চিন্তিত হয়ে উঠলাম। কি ধরনের সমস্যা? রাতে ঘুমের মধ্যে সে অদ্ভুত কথা বলে। কি? তানিয়া চেয়ারে বসল। কি বলে? আমি জিজ্ঞেস করলাম। সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়তে পারি না। এইসব কথা। তানিয়ার কথায় আমার গা শিউরে উঠল। হয়তো আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। তার মানে রাহুলের সেই সমস্যা এখনো পুরো সারেনি? তানিয়া, তুমি নিশ্চয় ভুল বুঝেছ গু। না আন্টি, আমি অনেক দিন ধরে খেয়াল করছি। সে আপনার কথা বেশি বলে। আপনার ফটো দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তানিয়ার কথায় আমার শ্বাস বন্ধ হয়ে আসল। আর একটা কথা আন্টি। তানিয়া থামল। কি? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে আমার সাথে ইন্টিমেট হওয়ার সময় আপনার নাম বলে। তানিয়ার কথায় আমার চোখে অন্ধকার নেমে এল। তুমি নিশ্চিত? আমার গলা কাঁপছিল। হ্যাঁ আন্টি। আমি কি করব বুঝতে পারছি না। তানিয়ার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম রাহুলের সমস্যা আসলে পুরো সারেনি। শুধু চাপা পড়ে আছে। তানিয়াকে আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি এর সমাধান করব। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। আমি তার সাথে একা কথা বলার জন্যে বারান্দায় ডাকলাম। রাহুল, তোর সাথে কথা আছে কি? বলো মা। সে আমার পাশে এসে দাঁড়াল। তানিয়া আমাকে বলেছে তুই রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলিস। কি? তার মুখের রং পাল্টে গেল। কি কথা? সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। তুই আমার নাম নিয়ে কথা বলিস। আর তানিয়ার সাথে ইন্টিমেট হওয়ার সময়ও আমি সরাসরি বললাম। তার মুখ লাল হয়ে গেল। মা, আমি চুপ। তোর সেই পুরনো সমস্যা এখনো আছে। আমি তার কথায় বাধা দিলাম। না মা, আমি সুস্থ। সে প্রতিবাদ করল। তাহলে এইসব কেন হচ্ছে? আমি তার চোখের দিকে তাকালাম। আমি জানি না। সে মাথা নিচু করল। রাহুল, তুই আবার ডাক্তারের কাছে যাবি? আমি দৃঢ় গলায় বললাম। না, আমি যাব না। সে রেগে গেল। যেতেই হবে। তানিয়ার সাথে তোর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মা, আমি তোমাকে ভুলতে পারি না। হঠাৎ সে স্বীকার করে ফেল। তুমি আমার মনের গভীরে আছো গো। রাহুল, তুই আবার সেই ভুল পথে যাচ্ছিস। আমি তাকে সতর্ক করলাম। তোর একটা সুন্দর স্ত্রী আছে, ছেলে আছে আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না। তার চোখে সেই পুরনো লালসা আবার জেগে উঠল। তুমি আমার প্রথম ভালোবাসা থামো রাহুল। আর একটা কথাও বলো না। আমি তার সামনে থেকে সরে গেলাম। আমি তোর মা। তুই আমার ছেলে না মা, আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আবার সেই পুরনো কথা বলল। আমি তোমাকে চাই। আমি বুঝলাম তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাহুল, তুই যদি এই পথে হাঁটিস তাহলে তোর পরিবার ভেঙে যাবে আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না। সে আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার ছোঁয়া চাই। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। আমি পেছনে সরে গেলাম। আমি তোর বাবাকে সব বলে দেব। বলো। আমার কিছু যায় আসে না। তার চোখে উন্মত্ততা। আমি শুধু তোমাকে চাই। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলাম। রাহুল আমার পিছনে পিছনে এল। তানিয়া রান্নাঘরে রান্না করছিল। অর্ণিম ঘুমাচ্ছিল। তানিয়া, আমি এখন যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম। এত তাড়াতাড়ি কেন আন্টি? সে অবাক হল। বাসায় কাজ আছে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। রাহুল আমাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আমি তার কথা না শুনে চলে গেলাম। বাসায় ফিরে আমি সুমনের সাথে সব কিছু আলোচনা করলাম। সুমন প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তারপর তিনি বললেন, রাহুলকে আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। পরের দিন আমরা রাহুলকে একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে দীর্ঘ কথোপকথনের পর বললেন, তার মধ্যে গভীর মানসিক সমস্যা আছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাহুল প্রথমে রাজি হল না। কিন্তু পরে তানিয়া আর আমি তাকে বোঝালাম। সে মানসিক হাসপাতালে ভর্তি হল। প্রায় 6 মাস চিকিৎসা নিল। 6 মাস পরে রাহুল সুস্থ হয়ে বাসায় ফিরল। তার আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে আগের মতো মায়ের প্রতি ছেলের শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে লাগল।
তানিয়ার সাথেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। তারা আবার সুখী পরিবার হয়ে উঠল। অর্ণিম তখন চলতে শিখেছে। এভাবে কেটে গেল আরও 2 বছর। রাহুল সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে লাগল। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন আবার সেই দুঃস্বপ্ন ফিরে এল। সেদিন ছিল রাহুলের জন্মদিন। আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করছিলাম। কেক কাটার পর সে আমাকে একা ডাকল। মা, তোমাকে একটা কথা বলার আছে কি? তার মুখে অদ্ভুত হাসি। কি কথা? আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম। আমি আবার সেই পুরনো অনুভূতি করতে শুরু করেছি কি তার কথায় আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো লাগল। তুমি আমার কাছ থেকে দূরে থাকো কেন? রাহুল, তুই আবার শুরু করেছিস। আমি তার সামনে থেকে সরে যেতে চাইলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, এবার আমি তোমাকে ছাড়ব না। কি তার গ্রিপ শক্ত। আমি অনেক কষ্ট পেয়েছি তোমার থেকে দূরে থেকে গিয়ে। ছাড় আমার হাত। আমি তার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তার শক্তি বেশি। রাহুল, তোর স্ত্রী সন্তান আছে গিউ। তাদের নিয়ে আমার মাথাব্যথা নেই কি তার চোখে পাগলামি। আমি শুধু তোমাকে চাই। হঠাৎ সুমন এসে হাজির। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে সন্দেহ। রাহুল তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। কিছু না বাবা। মায়ের সাথে কথা বলছিলাম। রাহুল স্বাভাবিক ভাব করল। সুমন আমার মুখের দিকে তাকালেন। আমি কিছু না বলে চলে গেলাম। সেদিন রাতে সুমনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম রাহুলকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার মানসিক অবস্থা আবার খারাপ হয়ে গেছে। পরের দিন আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন এই ধরনের রোগীদের ক্ষেত্রে রিল্যাপস হওয়াটা স্বাভাবিক। তাকে আবার চিকিৎসা দিতে হবে। রাহুল এবার চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ। কিন্তু আমরা জোর করে তাকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার তার চিকিৎসা চল প্রায় 1 বছর। তানিয়া খুব কষ্ট পেল। সে অর্ণিমকে নিয়ে তার বাবা মায়ের বাসায় চলে গেল। 1 বছর পরে রাহুল আবার সুস্থ হয়ে বাসায় ফিরল। কিন্তু তানিয়া আর তার কাছে ফিরতে চাইল না। সে ডিভোর্স নিয়ে নিল। রাহুল একা হয়ে গেল। তার চাকরিও চলে গেল। সে বাসায় বসে থাকত। আমি তার দেখাশোনা করতাম কিন্তু একা থাকতাম না কখনো। এভাবে চলতে থাকল আরও কিছুদিন। রাহুলের অবস্থা আবার খারাপ হতে থাকল। সে আবার আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি আর এই জীবন সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার মরে যাওয়াই ভালো। তার কথায় আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, এমন কথা বলো না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তুই আমার ছেলে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু রাহুল আর শুনল না। সেদিন রাতে সে ঘুমের ওষুধের পুরো বোতল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচালাম। ডাক্তার বললেন তাকে পার্মানেন্ট কেয়ার হোমে রাখতে হবে। বাসায় রাখা নিরাপদ নয়। আমাদের আর কোনো উপায় ছিল না। রাহুলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিলাম। সেখানে তার 24 ঘণ্টা যত্ন নেওয়া হয়। আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। আজ 5 বছর হয়ে গেল। রাহুল এখনও সেই হাসপাতালেই আছে। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সে এখনও আমার নাম নিয়ে কথা বলে। তানিয়া আবার বিয়ে করেছে। অর্ণিম এখন 7 বছর বয়সী। সে তার নতুন বাবাকেই বাবা বলে ডাকে। রাহুলের কথা মনেই নেই তার। আমি মাঝে মাঝে ভাবি কোথায় ভুল হয়েছিল। আমি কি রাহুলকে ভুলভাবে বড় করেছি, নাকি এটা তার জন্মগত সমস্যা ছিল? ডাক্তাররা বলেন এই ধরনের মানসিক সমস্যার সুনির্দিষ্ট কারণ জানা নেই। হয়তো ছোটবেলায় মায়ের মৃত্যুর ট্রমা অথবা জিনগত কোনো সমস্যা। যাই হোক, আমার ছেলে আজ একটা মানসিক হাসপাতালে বন্দী। তার স্বাভাবিক জীবন শেষ। আর আমি প্রতিদিন এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় আমার উচিত ছিল প্রথম দিনেই সুমনকে সব বলে দেওয়া। হয়তো তাহলে রাহুলের সঠিক চিকিৎসা আরও আগে শুরু হতো। কিন্তু এখন আর কিছু করার নেই। যা হবার তা হয়ে গেছে। আমি শুধু প্রার্থনা করি যেন রাহুল একদিন সুস্থ হয়ে উঠে, যেন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই হলো আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। যে ছেলেকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো বড় করেছি, সেই আমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে উঠল। জীবন সত্যিই অপ্রত্যাশিত। আমার কিছুই পড়া নেই। কিভাবে এই ছবি? আমার গলা শুকিয়ে গেল। বাথরুমে লুকানো ক্যামেরা।
আমি তোমার অনেক ছবি তুলেছি। সে মোবাইলে আরও কিছু ছবি দেখাল। সবগুলো আমার। আমি বিভিন্ন সময়ে কাপড় পাল্টাচ্ছি। তুই কত বড় জানোয়ার! আমি তার মুখে থাপ্পড় মারলাম। সে হেসে ফেল। মা, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ছবিগুলো বাবার কাছে পাঠিয়ে দেব। বলবো যে তুমি আমাকে দিয়ে এই ছবিগুলো তুলিয়েছ গু। আমার চোখে অন্ধকার নেমে এল। সুমন যদি এইসব দেখে তাহলে আমাকে বিশ্বাস করবে না। সে ভাববে আমি সত্যিই রাহুলের সাথে কোনো অনৈতিক কাজ করেছি। তুই কি চাস? আমি পরাজিত গলায় বললাম। আমি চাই তুমি আমার সাথে থাকো। আমার স্ত্রী হয়ে থাকো। তার চোখে পশুর মতো লালসা। কিন্তু তোর বাবা? আমি জিজ্ঞেস করলাম। তার কিছু জানার দরকার নেই। আমরা গোপনে সব করব। তুমি দিনে তার স্ত্রী, রাতে আমার কি তার কথায় আমার সারা শরীর বমি পাচ্ছিল। আর যদি আমি রাজি না হই? তাহলে সবাইকে বলে দেব যে তুমি আমাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছ। এই ছবিগুলো প্রমাণ হিসেবে দেখাবো। সে ফোনটা পকেটে রেখে দিল। আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছিল না। এই ছেলে যাকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সে আজ আমাকে ব্ল্যাকমেইল করছে। রাহুল, তুই আমার ছেলে। আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি। তোর জ্বর হলে রাত জেগে সেবা করেছি। তোর পরীক্ষার আগে পড়িয়েছি। আর আজ তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? আমার চোখ থেকে পানি পড়তে লাগল। সেসব আমার মনে নেই। আমি শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পেতে চাই। কি তার মুখে কোনো অনুশোচনা নেই। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। সুমন অফিস থেকে ফিরেছে। রাহুল তাড়াতাড়ি তার রুমে চলে গেল। আমি মেঝে থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে ফেললাম। সুমন ভেতরে এসে বলল, কি হয়েছে? মেঝে ভিজে কেন? চায়ের কাপ পড়ে গেছে। আমি স্বাভাবিক কণ্ঠে বললাম। আচ্ছা, আমার জন্যে চা বানাবে? সেটাই খুলতে খুলতে বলল। হ্যাঁ, বানাচ্ছি। আমি আবার চুলায় চা বসালাম। কিন্তু আমার হাত কাঁপছিল। কিভাবে এই সমস্যার সমাধান করব? সেদিন রাতে খাওয়ার সময় রাহুল স্বাভাবিকভাবেই কথা বলল। সুমনের সামনে সে একদম নিরীহ ছেলের মতো আচরণ করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিত। রাতে শোয়ার সময় সুমন বলল, রাহুল আজকাল একটু অদ্ভুত লাগছে। কলেজের চাপে মনে হয় মানসিক সমস্যা হচ্ছে কি? হতে পারে। আমি অনমনে জবাব দিলাম। ডাক্তার দেখানো দরকার। সুমন বিছানায় শুয়ে পড়ল। আমিও পাশে শুলাম। কিন্তু ঘুম এল না। সারারাত ভাবলাম কি করা যায়। পরের দিন সকালে সুমন অফিস চলে গেল। পিয়া স্কুল গেল। রাহুল তখনও ঘুমাচ্ছিল। আমি তার রুমে গিয়ে দরজায় নক করলাম। ওঠো রাহুল। আসছি মা। সে দরজা খুলে দিল। তার পরনে শুধু একটা শর্টস। তোর সাথে কথা আছে? আমি তার রুমে ঢুকলাম। জানি কি কথা? সে দরজা বন্ধ করে দিল। আমার জবাব দিতে এসেছ? তার চোখে সেই একই লালসা। রাহুল, তুই যা ভাবছিস তা কখনো সম্ভব নয়। আমি তোর মা। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। তুই আমার ছেলে। আমি ইতিমধ্যে বলেছি। আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আমার কাছে এগিয়ে এল। তুমি যদি রাজি না হও তাহলে আমি আজকেই বাবাকে সব বলে দেব। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ঠিক আছে, আমি রাজি। তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। সে আগ্রহী হয়ে উঠল। তুই যেসব ছবি তুলেছিস সেগুলো ডিলিট করতে হবে। আর কোনোদিন এমন ছবি তুলবি না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। ঠিক আছে। সে ফোন বের করে আমার সামনেই সব ছবি ডিলিট করল। এবার খুশি? তার হাসিতে জয়ের আনন্দ। হ্যাঁ, কিন্তু আরও একটা শর্ত। আমি বললাম। কি? আমি চাই তুই একটা মানসিক চিকিৎসকের কাছে যাস। তোর মানসিক অবস্থা ঠিক নেই। তার হাসি মিইয়ে গেল। কেন? আমি পুরো সুস্থ। না, তুই সুস্থ নেই। তুই তোর সৎ মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করছিস। এটা একটা মানসিক রোগ। আমি ডাক্তারের কাছে যাব না। সে রেগে গেল। তাহলে আমিও তোর সাথে কিছু করব না। আমি দৃঢ় গলায় বললাম। তুমি আমার সাথে প্রতারণা করছো? তার চোখে রাগ। না, আমি তোর ভালোর জন্যেই বলছি। তুই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলে এই অস্বাভাবিক অনুভূতি থেকে মুক্তি পাবি। সে কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু তুমি আমার সাথে থাকবে। ঠিক আছে।
আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো আমি একটা বিশাল ভার থেকে মুক্তি পেয়েছি। কিন্তু জানতাম না এটা আমার ভুল ভাবনা। পরের দিন আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে আলাদা করে কথা বললেন। প্রায় 1 ঘণ্টা পর তিনি আমাকে ডাকলেন। আপনার ছেলের কিছু মানসিক সমস্যা আছে, ডাক্তার বললেন। কী ধরনের সমস্যা? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। তার মধ্যে অডিপাস কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। ডাক্তারের কথায় আমার মাথা ঘুরে গেল। এর চিকিৎসা আছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আছে। কিন্তু সময় লাগবে। নিয়মিত কাউন্সেলিং করতে হবে। তিনি কিছু ওষুধের নাম লিখে দিলেন। আমরা বাসায় ফিরলাম। রাহুল অনেক শান্ত ছিল। সে আমাকে বলল, মা, ডাক্তার বলেছেন আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই। তার কথায় আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ মা। আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তুমি আমার মা, আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি। আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ল। আমি তাকে আলিঙ্গন করলাম। আমি জানতাম তুই আমার ভালো ছেলে। তার কথায় আমার মনে শান্তি এল। সেদিন থেকে রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। আর আমার সাথে তার আচরণ স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পরে এক সন্ধ্যায় সে আমার কাছে এসে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। তার কথায় আমি খুশি হলাম। সত্যি? কে সে? তানিয়া। আমার ক্লাসমেট। তোমার সাথে তার দেখা করিয়ে দেব। তার চোখে আনন্দ। অবশ্যই। আমি তার সাথে দেখা করতে চাই। পরের সপ্তাহে রাহুল তানিয়াকে বাসায় নিয়ে এল। সুন্দর মেয়ে। ভদ্র, শিক্ষিত। আমি তাকে খুব পছন্দ করলাম। তারা দুজনে একসাথে খুব ভালো লাগছিল। মা, তানিয়াকে কেমন লাগল? রাহুল আমাকে জিজ্ঞেস করল। খুব ভালো মেয়ে। তোর জন্যে পারফেক্ট। আমি হেসে বললাম। আমি তাকে বিয়ে করতে চাই। তার কথায় আমি অবাক হলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা। আমি তার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কয়েক মাস পরে রাহুল আর তানিয়ার বিয়ে হল। অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজন এসেছিল। আমি খুব খুশি ছিলাম। আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বিয়ের পর রাহুল আর তানিয়া আলাদা বাসায় চলে গেল। আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতাম। তারা খুব খুশি ছিল। 1 বছর পরে তানিয়া প্রেগন্যান্ট হল। আমি নানি হতে যাচ্ছি জেনে খুব আনন্দিত হলাম। রাহুল আমাকে ফোন করে বলল, মা, তুমি নানি হতে যাচ্ছ। 9 মাস পরে তানিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল অর্ণিম। আমি যখন প্রথম তাকে কোলে নিলাম তখন মনে হল জীবনের সব কষ্ট মিটে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা। তার সেই মানসিক সমস্যা পুরোপুরি সেরে গেছে। সে আমাকে আগের মতো শুধু মা হিসেবেই দেখে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাহুলদের বাসায় গিয়েছি অর্ণিমকে দেখতে। তানিয়া তখন রান্নাঘরে রান্না করছিল। রাহুল অফিসে। আমি অর্ণিমকে নিয়ে খেলছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা আছে। তার মুখে চিন্তার ছাপ। বলো বেটি। আন্টি, রাহুলের মধ্যে কিছু একটা সমস্যা আছে। তার কথায় আমি চিন্তিত হয়ে উঠলাম। কী ধরনের সমস্যা? রাতে ঘুমের মধ্যে সে অদ্ভুত কথা বলে। তানিয়া চেয়ারে বসল। কি বলে? আমি জিজ্ঞেস করলাম। সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়তে পারি না। এইসব কথা। তানিয়ার কথায় আমার গা শিউরে উঠল। হয়তো আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। তার মানে রাহুলের সেই সমস্যা এখনো পুরো সারেনি? তানিয়া, তুমি নিশ্চয় ভুল বুঝেছ। না আন্টি। আমি অনেকদিন ধরে খেয়াল করছি। সে আপনার কথা বেশি বলে। আপনার ফটো দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তানিয়ার কথায় আমার শ্বাস বন্ধ হয়ে আসল। আর একটা কথা আন্টি। তানিয়া থামল। কি? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সে আমার সাথে ইন্টিমেট হওয়ার সময় আপনার নাম বলে। তানিয়ার কথায় আমার চোখে অন্ধকার নেমে এল। তুমি নিশ্চিত? আমার গলা কাঁপছিল। হ্যাঁ আন্টি। আমি কি করব বুঝতে পারছি না। তানিয়ার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম রাহুলের সমস্যা আসলে পুরো সারেনি। শুধু চাপা পড়ে আছে। তানিয়াকে আমি বললাম, তুমি চিন্তা করো না। আমি এর সমাধান করব। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। আমি তার সাথে একা কথা বলার জন্যে বারান্দায় ডাকলাম। রাহুল, তোর সাথে কথা আছে।
বলো মা। সে আমার পাশে এসে দাঁড়াল। তানিয়া আমাকে বলেছে তুই রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলিস। কি তার মুখের রং পাল্টে গেল। কি কথা? সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। তুই আমার নাম নিয়ে কথা বলিস। আর তানিয়ার সাথে ইন্টিমেট হওয়ার সময়ও আমি সরাসরি বললাম। তার মুখ লাল হয়ে গেল। মা আমি চুপ। তোর সেই পুরনো সমস্যা এখনো আছে। আমি তার কথায় বাধা দিলাম। না মা, আমি সুস্থ। সে প্রতিবাদ করল। তাহলে এইসব কেন হচ্ছে? আমি তার চোখের দিকে তাকালাম। আমি জানি না। সে মাথা নিচু করল। রাহুল, তুই আবার ডাক্তারের কাছে যাবি? আমি দৃঢ় গলায় বললাম। না, আমি যাব না। সে রেগে গেল। যেতেই হবে। তানিয়ার সাথে তোর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মা, আমি তোমাকে ভুলতে পারি না। হঠাৎ সে স্বীকার করে ফেল। তুমি আমার মনের গভীরে আছো। রাহুল, তুই আবার সেই ভুল পথে যাচ্ছিস। আমি তাকে সতর্ক করলাম। তোর একটা সুন্দর স্ত্রী আছে, ছেলে আছে। আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না। তার চোখে সেই পুরনো লালসা আবার জেগে উঠল। তুমি আমার প্রথম ভালোবাসা। থামো রাহুল। আর একটা কথাও বলো না। আমি তার সামনে থেকে সরে গেলাম। আমি তোর মা। তুই আমার ছেলে। না মা, আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আবার সেই পুরনো কথা বলল। আমি তোমাকে চাই। আমি বুঝলাম তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাহুল, তুই যদি এই পথে হাঁটিস তাহলে তোর পরিবার ভেঙে যাবে। আমি জানি। কিন্তু আমি কিছু করতে পারি না। সে আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার ছোঁয়া চাই। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। আমি পেছনে সরে গেলাম। আমি তোর বাবাকে সব বলে দেব। বলো। আমার কিছু যায় আসে না। তার চোখে উন্মত্ততা। আমি শুধু তোমাকে চাই। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলাম। রাহুল আমার পিছনে পিছনে এল। তানিয়া রান্নাঘরে রান্না করছিল। অর্ণিম ঘুমাচ্ছিল। তানিয়া, আমি এখন যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম। এত তাড়াতাড়ি কেন আন্টি? সে অবাক হল। বাসায় কাজ আছে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। রাহুল আমাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আমি তার কথা না শুনে চলে গেলাম। বাসায় ফিরে আমি সুমনের সাথে সব কিছু আলোচনা করলাম। সুমন প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তারপর তিনি বললেন, রাহুলকে আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। পরের দিন আমরা রাহুলকে একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে দীর্ঘ কথোপকথনের পর বললেন, তার মধ্যে গভীর মানসিক সমস্যা আছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাহুল প্রথমে রাজি হল না। কিন্তু পরে তানিয়া আর আমি তাকে বোঝালাম। সে মানসিক হাসপাতালে ভর্তি হল। প্রায় 6 মাস চিকিৎসা নিল। 6 মাস পরে রাহুল সুস্থ হয়ে বাসায় ফিরল। তার আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে আগের মতো মায়ের প্রতি ছেলের শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে লাগল। তানিয়ার সাথেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। তারা আবার সুখী পরিবার হয়ে উঠল। অর্ণিম তখন চলতে শিখেছে। এভাবে কেটে গেল আরও 2 বছর। রাহুল সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে লাগল। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন আবার সেই দুঃস্বপ্ন ফিরে এল। সেদিন ছিল রাহুলের জন্মদিন। আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করছিলাম। কেক কাটার পর সে আমাকে একা ডাকল। মা, তোমাকে একটা কথা বলার আছে। তার মুখে অদ্ভুত হাসি। কি কথা? আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম। আমি আবার সেই পুরনো অনুভূতি করতে শুরু করেছি। তার কথায় আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো লাগল। তুমি আমার কাছ থেকে দূরে থাকো কেন? রাহুল, তুই আবার শুরু করেছিস। আমি তার সামনে থেকে সরে যেতে চাইলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, এবার আমি তোমাকে ছাড়ব না। তার গ্রিপ শক্ত। আমি অনেক কষ্ট পেয়েছি তোমার থেকে দূরে থেকে। ছাড় আমার হাত। আমি তার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তার শক্তি বেশি। রাহুল, তোর স্ত্রী সন্তান আছে। তাদের নিয়ে আমার মাথাব্যথা নেই। তার চোখে পাগলামি। আমি শুধু তোমাকে চাই। হঠাৎ সুমন এসে হাজির। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে সন্দেহ। রাহুল তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। কিছু না বাবা। মায়ের সাথে কথা বলছিলাম। রাহুল স্বাভাবিক ভাব করল। সুমন আমার মুখের দিকে তাকালেন। আমি কিছু না বলে চলে গেলাম। সেদিন রাতে সুমনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম, রাহুলকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার মানসিক অবস্থা আবার খারাপ হয়ে গেছে।
পরের দিন আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে রিল্যাপস হওয়াটা স্বাভাবিক। তাকে আবার চিকিৎসা দিতে হবে। রাহুল এবার চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ। কিন্তু আমরা জোর করে তাকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার তার চিকিৎসা চল প্রায় 1 বছর। তানিয়া খুব কষ্ট পেল। সে অর্নিমকে নিয়ে তার বাবা মায়ের বাসায় চলে গেল। 1 বছর পরে রাহুল আবার সুস্থ হয়ে বাসায় ফিরল। কিন্তু তানিয়া আর তার কাছে ফিরতে চাইল না। সে ডিভোর্স নিয়ে নিল। রাহুল একা হয়ে গেল। তার চাকরিও চলে গেল। সে বাসায় বসে থাকত। আমি তার দেখাশোনা করতাম, কিন্তু একা থাকতাম না কখনো। এভাবে চলতে থাকল আরও কিছুদিন। রাহুলের অবস্থা আবার খারাপ হতে থাকল। সে আবার আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি আর এই জীবন সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার মরে যাওয়াই ভালো। তার কথায় আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, এমন কথা বলো না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তুই আমার ছেলে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু রাহুল আর শুনল না। সেদিন রাতে সে ঘুমের ওষুধের পুরো বোতল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচালাম। ডাক্তার বললেন, তাকে পার্মানেন্ট কেয়ার হোমে রাখতে হবে। বাসায় রাখা নিরাপদ নয়। আমাদের আর কোনো উপায় ছিল না। রাহুলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিলাম। সেখানে তার 24 ঘণ্টা যত্ন নেওয়া হয়। আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। আজ 5 বছর হয়ে গেল। রাহুল এখনও সেই হাসপাতালেই আছে। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সে এখনও আমার নাম নিয়ে কথা বলে। তানিয়া আবার বিয়ে করেছে। অর্নিম এখন 7 বছর বয়সী। সে তার নতুন বাবাকেই বাবা বলে ডাকে। রাহুলের কথা মনেই নেই তার। আমি মাঝে মাঝে ভাবি, কোথায় ভুল হয়েছিল? আমি কি রাহুলকে ভুলভাবে বড় করেছি? নাকি এটা তার জন্মগত সমস্যা ছিল? ডাক্তাররা বলেন, এই ধরনের মানসিক সমস্যার সুনির্দিষ্ট কারণ জানা নেই। হয়তো ছোটবেলায় মায়ের মৃত্যুর ট্রমা, অথবা জিনগত কোনো সমস্যা। যাই হোক, আমার ছেলে আজ একটা মানসিক হাসপাতালে বন্দী। তার স্বাভাবিক জীবন শেষ। আর আমি প্রতিদিন এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় আমার উচিত ছিল প্রথম দিনেই সুমনকে সব বলে দেওয়া। হয়তো তাহলে রাহুলের সঠিক চিকিৎসা আরও আগে শুরু হতো। কিন্তু এখন আর কিছু করার নেই। যা হবার তা হয়ে গেছে। আমি শুধু প্রার্থনা করি যেন রাহুল একদিন সুস্থ হয়ে উঠে, যেন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই হল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। যে ছেলেকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো বড় করেছি, সেই আমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে উঠল। জীবন সত্যিই অপ্রত্যাশিত। আমার কিছুই পড়া নেই। কিভাবে এই ছবি? আমার গলা শুকিয়ে গেল। বাথরুমে লুকানো ক্যামেরা। আমি তোমার অনেক ছবি তুলেছি। সে মোবাইলে আরও কিছু ছবি দেখাল। সবগুলো আমার। আমি বিভিন্ন সময়ে কাপড় পাল্টাচ্ছি। তুই কত বড় জানোয়ার! আমি তার মুখে থাপ্পড় মারলাম। সে হেসে ফেল। মা, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ছবিগুলো বাবার কাছে পাঠিয়ে দেব। বলব যে তুমি আমাকে দিয়ে এই ছবিগুলো তুলিয়েছ। আমার চোখে অন্ধকার নেমে এল। সুমন যদি এইসব দেখে তাহলে আমাকে বিশ্বাস করবে না। সে ভাববে আমি সত্যিই রাহুলের সাথে কোনো অনৈতিক কাজ করেছি। তুই কি চাস? আমি পরাজিত গলায় বললাম। আমি চাই তুমি আমার সাথে থাকো। আমার স্ত্রী হয়ে থাকো। তার চোখে পশুর মতো লালসা। কিন্তু তোর বাবা? আমি জিজ্ঞেস করলাম। তার কিছু জানার দরকার নেই। আমরা গোপনে সব করব। তুমি দিনে তার স্ত্রী, রাতে আমার। তার কথায় আমার সারা শরীর বমি পাচ্ছিল। আর যদি আমি রাজি না হই? তাহলে সবাইকে বলে দেব যে তুমি আমাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছ। এই ছবিগুলো প্রমাণ হিসেবে দেখাবো। সে ফোনটা পকেটে রেখে দিল। আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছিল না। এই ছেলে যাকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সে আজ আমাকে ব্ল্যাকমেইল করছে। রাহুল, তুই আমার ছেলে। আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি। তোর জ্বর হলে রাত জেগে সেবা করেছি। তোর পরীক্ষার আগে পড়িয়েছি। আর আজ তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? আমার চোখ থেকে পানি পড়তে লাগল। সেসব আমার মনে নেই। আমি শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পেতে চাই। তার মুখে কোনো অনুশোচনা নেই। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম।
সুমন অফিস থেকে ফিরেছে। রাহুল তাড়াতাড়ি তার রুমে চলে গেল। আমি মেঝে থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে ফেললাম। সুমন ভেতরে এসে বলল, কি হয়েছে? মেঝে ভিজে কেন? চায়ের কাপ পড়ে গেছে আমি স্বাভাবিক কণ্ঠে বললাম। আচ্ছা, আমার জন্যে চা বানাবে? সেটাই খুলতে খুলতে বলল। হ্যাঁ, বানাচ্ছি আমি আবার চুলায় চা বসালাম। কিন্তু আমার হাত কাঁপছিল। কিভাবে এই সমস্যার সমাধান করব? সেদিন রাতে খাওয়ার সময় রাহুল স্বাভাবিকভাবেই কথা বলল। সুমনের সামনে সে একদম নিরীহ ছেলের মতো আচরণ করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিত। রাতে শোয়ার সময় সুমন বলল, রাহুল আজকাল একটু অদ্ভুত লাগছে। কলেজের চাপে মনে হয় মানসিক সমস্যা হচ্ছে হতে পারে আমি অনমনে জবাব দিলাম। ডাক্তার দেখানো দরকার। সুমন বিছানায় শুয়ে পড়ল। আমিও পাশে শুলাম। কিন্তু ঘুম এল না। সারারাত ভাবলাম কি করা যায়। পরের দিন সকালে সুমন অফিস চলে গেল। পিয়া স্কুল গেল। রাহুল তখনও ঘুমাচ্ছিল। আমি তার রুমে গিয়ে দরজায় নক করলাম। ওঠো রাহুল। আসছি মা। সে দরজা খুলে দিল। তার পরনে শুধু একটা শর্টস। তোর সাথে কথা আছে আমি তার রুমে ঢুকলাম। জানি কি কথা। সে দরজা বন্ধ করে দিল। আমার জবাব দিতে এসেছ? তার চোখে সেই একই লালসা। রাহুল, তুই যা ভাবছিস তা কখনো সম্ভব নয়। আমি তোর মা আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। তুই আমার ছেলে আমি ইতিমধ্যে বলেছি। আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আমার কাছে এগিয়ে এল। তুমি যদি রাজি না হও তাহলে আমি আজকেই বাবাকে সব বলে দেব। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ঠিক আছে, আমি রাজি। তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে বলো। সে আগ্রহী হয়ে উঠল। তুই যেসব ছবি তুলেছিস সেগুলো ডিলিট করতে হবে। আর কোনোদিন এমন ছবি তুলবি না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। ঠিক আছে। সে ফোন বের করে আমার সামনেই সব ছবি ডিলিট করল। এবার খুশি? তার হাসিতে জয়ের আনন্দ। হ্যাঁ, কিন্তু আরও একটা শর্ত। আমি বললাম। কি? আমি চাই তুই একটা মানসিক চিকিৎসকের কাছে যাস। তোর মানসিক অবস্থা ঠিক নেই তার হাসি মিইয়ে গেল। কেন? আমি পুরো সুস্থ। না, তুই সুস্থ নেই। তুই তোর সৎ মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করছিস। এটা একটা মানসিক রোগ আমি ডাক্তারের কাছে যাব না। সে রেগে গেল। তাহলে আমিও তোর সাথে কিছু করব না আমি দৃঢ় গলায় বললাম। তুমি আমার সাথে প্রতারণা করছ। তার চোখে রাগ। না, আমি তোর ভালোর জন্যেই বলছি। তুই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলে এই অস্বাভাবিক অনুভূতি থেকে মুক্তি পাবি সে কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু তুমি আমার সাথে থাকবে ঠিক আছে আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো আমি একটা বিশাল ভার থেকে মুক্তি পেয়েছি। কিন্তু জানতাম না এটা আমার ভুল ভাবনা। পরের দিন আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে আলাদা করে কথা বললেন। প্রায় 1 ঘণ্টা পর তিনি আমাকে ডাকলেন। আপনার ছেলের কিছু মানসিক সমস্যা আছে ডাক্তার বললেন। কি ধরনের সমস্যা? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। তার মধ্যে অডিপাস কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। ডাক্তারের কথায় আমার মাথা ঘুরে গেল। এর চিকিৎসা আছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আছে। কিন্তু সময় লাগবে। নিয়মিত কাউন্সেলিং করতে হবে। তিনি কিছু ওষুধের নাম লিখে দিলেন। আমরা বাসায় ফিরলাম। রাহুল অনেক শান্ত ছিল। সে আমাকে বলল, মা, ডাক্তার বলেছেন আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই। তার কথায় আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ মা। আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তুমি আমার মা। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ল। আমি তাকে আলিঙ্গন করলাম। আমি জানতাম তুই আমার ভালো ছেলে। তার কথায় আমার মনে শান্তি এল। সেদিন থেকে রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। আর আমার সাথে তার আচরণ স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পরে এক সন্ধ্যায় সে আমার কাছে এসে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। তার কথায় আমি খুশি হলাম। সত্যি? কে সে? তানিয়া। আমার ক্লাসমেট।
তোমার সাথে তার দেখা করিয়ে দেব, তার চোখে আনন্দ। অবশ্যই। আমি তার সাথে দেখা করতে চাই। পরের সপ্তাহে রাহুল তানিয়াকে বাসায় নিয়ে এল। সুন্দর মেয়ে, ভদ্র, শিক্ষিত। আমি তাকে খুব পছন্দ করলাম। তারা দুজনে একসাথে খুব ভালো লাগছিল। মা, তানিয়াকে কেমন লাগল? রাহুল আমাকে জিজ্ঞেস করল। খুব ভালো মেয়ে, তোর জন্যে পারফেক্ট। আমি হেসে বললাম, আমি তাকে বিয়ে করতে চাই। কি তার কথায় আমি অবাক হলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, আমি তার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কয়েক মাস পরে রাহুল আর তানিয়ার বিয়ে হল। অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজন এসেছিল। আমি খুব খুশি ছিলাম। আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বিয়ের পর রাহুল আর তানিয়া আলাদা বাসায় চলে গেল। আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতাম। তারা খুব খুশি ছিল। 1 বছর পরে তানিয়া প্রেগন্যান্ট হল। আমি নানি হতে যাচ্ছি জেনে খুব আনন্দিত হলাম। রাহুল আমাকে ফোন করে বলল, মা, তুমি নানি হতে যাচ্ছ গু। 9 মাস পরে তানিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল অর্ণিম। আমি যখন প্রথম তাকে কোলে নিলাম তখন মনে হল জীবনের সব কষ্ট মিটে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা। তার সেই মানসিক সমস্যা পুরোপুরি সেরে গেছে। সে আমাকে আগের মতো শুধু মা হিসেবেই দেখে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাহুলদের বাসায় গিয়েছি অর্ণিমকে দেখতে। তানিয়া তখন রান্নাঘরে রান্না করছিল। রাহুল অফিসে। আমি অর্ণিমকে নিয়ে খেলছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা আছে। কি? তার মুখে চিন্তার ছাপ। বলো বেটি। আন্টি, রাহুলের মধ্যে কিছু একটা সমস্যা আছে। কি? তার কথায় আমি চিন্তিত হয়ে উঠলাম। কি ধরনের সমস্যা? রাতে ঘুমের মধ্যে সে অদ্ভুত কথা বলে। কি? তানিয়া চেয়ারে বসল। কি বলে? আমি জিজ্ঞেস করলাম। সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়তে পারি না। এইসব কথা। তানিয়ার কথায় আমার গা শিউরে উঠল। হয়তো আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। তার মানে রাহুলের সেই সমস্যা এখনো পুরো সারেনি? তানিয়া, তুমি নিশ্চয় ভুল বুঝেছ গু। না আন্টি, আমি অনেক দিন ধরে খেয়াল করছি। সে আপনার কথা বেশি বলে। আপনার ফটো দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তানিয়ার কথায় আমার শ্বাস বন্ধ হয়ে আসল। আর একটা কথা আন্টি। তানিয়া থামল। কি? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। সে আমার সাথে ইন্টিমেট হওয়ার সময় আপনার নাম বলে। কি? তানিয়ার কথায় আমার চোখে অন্ধকার নেমে এল। তুমি নিশ্চিত? আমার গলা কাঁপছিল। হ্যাঁ আন্টি। আমি কি করব বুঝতে পারছি না। কি? তানিয়ার চোখে পানি এসে গেল। আমি বুঝলাম রাহুলের সমস্যা আসলে পুরো সারেনি, শুধু চাপা পড়ে আছে। তানিয়াকে আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি এর সমাধান করব। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। আমি তার সাথে একা কথা বলার জন্যে বারান্দায় ডাকলাম। রাহুল, তোর সাথে কথা আছে কি? বলো মা। সে আমার পাশে এসে দাঁড়াল। তানিয়া আমাকে বলেছে তুই রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলিস। কি? তার মুখের রং পাল্টে গেল। কি কথা? সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। তুই আমার নাম নিয়ে কথা বলিস। আর তানিয়ার সাথে ইন্টিমেট হওয়ার সময়ও আমি সরাসরি বললাম। তার মুখ লাল হয়ে গেল। মা, আমি চুপ। তোর সেই পুরনো সমস্যা এখনো আছে। আমি তার কথায় বাধা দিলাম। না মা, আমি সুস্থ। সে প্রতিবাদ করল। তাহলে এইসব কেন হচ্ছে? আমি তার চোখের দিকে তাকালাম। আমি জানি না। সে মাথা নিচু করল। রাহুল, তুই আবার ডাক্তারের কাছে যাবি? আমি দৃঢ় গলায় বললাম। না, আমি যাব না। সে রেগে গেল। যেতেই হবে। তানিয়ার সাথে তোর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মা, আমি তোমাকে ভুলতে পারি না। হঠাৎ সে স্বীকার করে ফেল। তুমি আমার মনের গভীরে আছো গো। রাহুল, তুই আবার সেই ভুল পথে যাচ্ছিস। আমি তাকে সতর্ক করলাম। তোর একটা সুন্দর স্ত্রী আছে, ছেলে আছে গু। আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারি না। তার চোখে সেই পুরনো লালসা আবার জেগে উঠল। তুমি আমার প্রথম ভালোবাসা গু। থামো রাহুল, আর একটা কথাও বলো না। আমি তার সামনে থেকে সরে গেলাম। আমি তোর মা, তুই আমার ছেলে। না মা, আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আবার সেই পুরনো কথা বলল। আমি তোমাকে চাই। আমি বুঝলাম তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাহুল, তুই যদি এই পথে হাঁটিস তাহলে তোর পরিবার ভেঙে যাবে গু। আমি জানি,
কিন্তু আমি কিছু করতে পারি না। সে আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার ছোঁয়া চাই। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। আমি পেছনে সরে গেলাম। আমি তোর বাবাকে সব বলে দেব। বলো। আমার কিছু যায় আসে না। তার চোখে উন্মত্ততা। আমি শুধু তোমাকে চাই। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলাম। রাহুল আমার পিছনে পিছনে এল। তানিয়া রান্নাঘরে রান্না করছিল। অর্ণিম ঘুমাচ্ছিল। তানিয়া, আমি এখন যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম। এত তাড়াতাড়ি কেন আন্টি? সে অবাক হল। বাসায় কাজ আছে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। রাহুল আমাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আমি তার কথা না শুনে চলে গেলাম। বাসায় ফিরে আমি সুমনের সাথে সব কিছু আলোচনা করলাম। সুমন প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তারপর তিনি বললেন, রাহুলকে আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। পরের দিন আমরা রাহুলকে একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে দীর্ঘ কথোপকথনের পর বললেন, তার মধ্যে গভীর মানসিক সমস্যা আছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাহুল প্রথমে রাজি হল না। কিন্তু পরে তানিয়া আর আমি তাকে বোঝালাম। সে মানসিক হাসপাতালে ভর্তি হল। প্রায় 6 মাস চিকিৎসা নিল। 6 মাস পরে রাহুল সুস্থ হয়ে বাসায় ফিরল। তার আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে আগের মতো মায়ের প্রতি ছেলের শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে লাগল। তানিয়ার সাথেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। তারা আবার সুখী পরিবার হয়ে উঠল। অর্ণিম তখন চলতে শিখেছে। এভাবে কেটে গেল আরও 2 বছর। রাহুল সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে লাগল। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন আবার সেই দুঃস্বপ্ন ফিরে এল। সেদিন ছিল রাহুলের জন্মদিন। আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করছিলাম। কেক কাটার পর সে আমাকে একা ডাকল। মা, তোমাকে একটা কথা বলার আছে। তার মুখে অদ্ভুত হাসি। কি কথা? আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম। আমি আবার সেই পুরনো অনুভূতি করতে শুরু করেছি। তার কথায় আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো লাগল। তুমি আমার কাছ থেকে দূরে থাকো কেন? রাহুল, তুই আবার শুরু করেছিস। আমি তার সামনে থেকে সরে যেতে চাইলাম। কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, এবার আমি তোমাকে ছাড়ব না। তার গ্রিপ শক্ত। আমি অনেক কষ্ট পেয়েছি তোমার থেকে দূরে থেকে। ছাড় আমার হাত। আমি তার হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু তার শক্তি বেশি। রাহুল, তোর স্ত্রী সন্তান আছে? তাদের নিয়ে আমার মাথাব্যথা নেই? তার চোখে পাগলামি। আমি শুধু তোমাকে চাই। হঠাৎ সুমন এসে হাজির। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে সন্দেহ। রাহুল তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। কিছু না বাবা। মায়ের সাথে কথা বলছিলাম। রাহুল স্বাভাবিক ভাব করল। সুমন আমার মুখের দিকে তাকালেন। আমি কিছু না বলে চলে গেলাম। সেদিন রাতে সুমনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম, রাহুলকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার মানসিক অবস্থা আবার খারাপ হয়ে গেছে। পরের দিন আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে রিল্যাপস হওয়াটা স্বাভাবিক। তাকে আবার চিকিৎসা দিতে হবে। রাহুল এবার চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ। কিন্তু আমরা জোর করে তাকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার তার চিকিৎসা চল প্রায় 1 বছর। তানিয়া খুব কষ্ট পেল। সে অর্ণিমকে নিয়ে তার বাবা মায়ের বাসায় চলে গেল। 1 বছর পরে রাহুল আবার সুস্থ হয়ে বাসায় ফিরল। কিন্তু তানিয়া আর তার কাছে ফিরতে চাইল না। সে ডিভোর্স নিয়ে নিল। রাহুল একা হয়ে গেল। তার চাকরিও চলে গেল। সে বাসায় বসে থাকত। আমি তার দেখাশোনা করতাম, কিন্তু একা থাকতাম না কখনো। এভাবে চলতে থাকল আরও কিছুদিন। রাহুলের অবস্থা আবার খারাপ হতে থাকল। সে আবার আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি আর এই জীবন সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার মরে যাওয়াই ভালো। তার কথায় আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, এমন কথা বলো না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তুই আমার ছেলে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু রাহুল আর শুনল না। সেদিন রাতে সে ঘুমের ওষুধের পুরো বোতল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচালাম। ডাক্তার বললেন, তাকে পার্মানেন্ট কেয়ার হোমে রাখতে হবে। বাসায় রাখা নিরাপদ নয়। আমাদের আর কোনো উপায় ছিল না। রাহুলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিলাম। সেখানে তার 24 ঘণ্টা যত্ন নেওয়া হয়।
আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। আজ 5 বছর হয়ে গেল। রাহুল এখনও সেই হাসপাতালেই আছে। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সে এখনও আমার নাম নিয়ে কথা বলে। তানিয়া আবার বিয়ে করেছে। অর্ণিম এখন 7 বছর বয়সী। সে তার নতুন বাবাকেই বাবা বলে ডাকে। রাহুলের কথা মনেই নেই তার। আমি মাঝে মাঝে ভাবি, কোথায় ভুল হয়েছিল? আমি কি রাহুলকে ভুলভাবে বড় করেছি? নাকি এটা তার জন্মগত সমস্যা ছিল? ডাক্তাররা বলেন এই ধরনের মানসিক সমস্যার সুনির্দিষ্ট কারণ জানা নেই। হয়তো ছোটবেলায় মায়ের মৃত্যুর ট্রমা অথবা জিনগত কোনো সমস্যা। যাই হোক, আমার ছেলে আজ একটা মানসিক হাসপাতালে বন্দী। তার স্বাভাবিক জীবন শেষ। আর আমি প্রতিদিন এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় আমার উচিত ছিল প্রথম দিনেই সুমনকে সব বলে দেওয়া। হয়তো তাহলে রাহুলের সঠিক চিকিৎসা আরও আগে শুরু হতো। কিন্তু এখন আর কিছু করার নেই। যা হবার তা হয়ে গেছে। আমি শুধু প্রার্থনা করি যেন রাহুল একদিন সুস্থ হয়ে উঠে। যেন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই হলো আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। যে ছেলেকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো বড় করেছি, সেই আমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে উঠল। জীবন সত্যিই অপ্রত্যাশিত।